আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে মসজিদে দোয়া ও সব উপাসনালয়ে প্রার্থনা। গুলশান আজাদ মসজিদে তারেক রহমানের অংশগ্রহণ। প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান উপলক্ষে চ্যানেল আই এ জমকালো আয়োজন। পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণা বাড়ানোর তাগিদ। দিনাজপুরে ছিন্নমূল মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ। তীব্র শীতে গরম কাপড় পেয়ে অসহায় ও দরিদ্র মানুষের কৃতজ্ঞতা। চুয়াডাঙ্গার জীবননগরে দেশি বিদেশি ৫ শতাধিক জাতের ফল নিয়ে উদ্যোক্তা সজল আহমেদের ব্যতিক্রমী বাগান। আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই উন্নত ফল চাষ। এবং প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। বহু সম্মাননায় ভূষিত এই গুণী স্মরণে রাবেয়া খাতুন ফাউন্ডেশন ও চ্যানেল আইয়ের নানা আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে আছে বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাষ্ট্রীয় ও বিএনপির কর্মসূচিতে রাজধানী সহ সারা দেশের মসজিদে দোয়া মাহফিল হয়েছে। প্রার্থনা হয়েছে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ সব ধর্মের উপাসনালয়ে। মায়ের জন্য দোয়ায় গুলশান আজাদ মসজিদে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রিপোর্ট করছেন নাজিব বেগ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে রাজধানীসহ সারা দেশের মসজিদে ছিল দোয়া মাহফিলের আয়োজন। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে করা হয় বিশেষ প্রার্থনা। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় একই কর্মসূচি ছিল বিএনপির। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের পর বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছিলেন দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। বাদ আসর মোনাজাতে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। কল্যাণ কামনা করা হয় বাংলাদেশের জনগণ সহ বিশ্ব মানবতার। দোয়ায় অংশ নেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে চাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরা। বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে প্রার্থনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন চার্চ ও প্যাগোডায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন ছিল। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2025-এ ভূষিত হয়েছেন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। অনুষ্ঠানে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি গণমাধ্যমের আরও জোরালো ভূমিকার আহ্বান জানান পরিবেশ, পানি সম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সে সময় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সার্বিক সচেতনতার তাগিদ দেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মোশাহিদ রানীর রিপোর্টে। সময়ের আবর্তে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের 17 বছরে পদার্পণ এবং 14তম প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান উপলক্ষে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে জমকালো আয়োজন।
দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘদিন নিরলস কাজ করে যাচ্ছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ। এরই ধারাবাহিকতায় ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান পেলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2025। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সম্মাননা চেক। দেওয়া হয় ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আজীবন চিকিৎসা সেবার সনদ। I have taken it on behalf of the people যাদেরকে আমরা সার্ভ করি এবং আমার সাথে এত বছর থেকে যারা আমার সাথে আছে এবং টুগেদার আমরা একসাথে মিলে এই কাজটা করছি। আই এম অনলি টেকিং ইট অন বিহাফ অফ দেম। যুগের অধিক দেশের পরিবেশ সংরক্ষণে নিরলস কাজ করার পাশাপাশি এ খাতের বিশিষ্টজনদের সম্মানিত করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আজকের এই আয়োজনে শুধুমাত্র একটি পদক অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ জীববৈচিত্র্য সংরক্ষণের প্রতি আমাদের সম্মিলিত দায়বদ্ধতার একটি প্রতীকী উপলক্ষ। তিনি প্রকৃতি, পরিবেশ, স্বাস্থ্য নানা বিষয়ে কাজ করছেন এবং সে কাজটি করছেন বহু বছর ধরে এবং আমাদের এই যাত্রা প্রকৃতির সাথে, সেই প্রকৃতির সাথে কিন্তু উনি একেবারে মিশে আছেন। এই যে দিন দিন আমরা শোচনীয় একটি পরিবেশে পড়ে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু একটা দুর্বিষহ অবস্থায় কিন্তু তারা পড়ে যাবে আমরা যদি এখনই সচেতন না হই। আমরা সবাই মিলে এই অঙ্গীকার করি, প্রকৃতি রক্ষা মানেই আমাদের ভবিষ্যৎ রক্ষা। আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে আমরা যখনই এগিয়ে আসব, এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন সুধীজনরা। আমাদের সমাজে যদি এরকম মানুষের সংখ্যা অনেক হয় তখন কিন্তু এই সেলিব্রেশন আর প্রয়োজন পড়বে না। এখন খুঁজে খুঁজে নিতে হয়, তাদেরকে এনকারেজ করার জন্য, তাদেরকে সমাজের সাধারণ মানুষকে দেখিয়ে সামনে তুলে ধরা, যাতে করে অনেকেই অনুপ্রাণিত হন। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ এবং সংরক্ষণে যে সচেতনতা সৃষ্টি এবং বন সংরক্ষণেও যে সচেতনতা সৃষ্টি এবং কার্যক্রম গ্রহণ, সেটি কিন্তু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন অনেক দিন ধরে এই বন অধিদপ্তরের সাথে কাজ করে যাচ্ছে। বিপন্ন পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন নীতি নির্ধারকরা। বাট আসলে ফ্রেন্ডশিপ খুব সিরিয়াস কিছু কাজ করে, যে কাজগুলো আসলে সাধারণভাবে সবাই করে না। আমি মনে করি ফ্রেন্ডশিপ, প্রকৃতি ও জীবন, এনাদের মতন প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের আসলে একটা সরকারের এবং সরকারের সকল সংস্থার সংযোগ থাকা প্রয়োজন। সরকার চাইলেই তার আউটরিচ বাড়িয়ে ফেলতে পারে না। মানুষের কাছে দোরগোড়ায় কাজটা পৌঁছানোর জন্য আপনি ফ্রেন্ডশিপ, প্রকৃতি ও জীবনের মতন প্রতিষ্ঠানগুলো কাজ করে। চলো গাছ লাগাই, সবুজ বাড়াই, দেশটা সাজু নতুন এক রূপে। আয়োজনে পিওজে মিউজিক ক্লাবের নতুন গানের প্রিমিয়ারের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় কনকনে শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুরের হতদরিদ্র, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। তবে নতুন বছরের শুরুতে এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে গরম কাপড় পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অসহায় ও দরিদ্র মানুষেরা। শাহ আলম শাহের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। হিমালয় থেকে আসা কনকনে হাওয়ায় দিনাজপুরে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ, শীতবস্ত্রের অভাবে জুবুথুবু অবস্থা।
প্রতি বছরের মতো এবারও এসব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে নতুন বছর শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। শীতে গরম কাপড় কম্বল পেয়ে আনন্দিত শীতার্ত মানুষেরা। কম্বল পেয়ে খুব খুশি হলাম। তো এইভাবে প্রতি বছর আল্লাহ সবাইকে যেন ওই জন্য এই সেবাটা প্রতি বছরে দিতে পারে মানুষের মাঝে। এই কম্বল নিয়ে আমরা নাতিপুতি নিয়ে সবাইকে নিয়ে গাড়িতে থাকবো, আমাদের জীবনটা বেঁচে আসবে ভাই। খুব ভালো জিনিস দিচ্ছে এবার। কম্বল পাইছি, মোটা কম্বল, খুব খুশি হলাম। কম্বল তো শীতের দিনে পাওয়াটা খুব মূল্যবান জিনিস। এটা নিয়ে আমরা বাড়িতে সবাই বাচ্চা কাচ্চা গায়ে দিবে। এইবার পাইলাম, আরো জানি দিতে পারে। বয়স্ক মানুষ ঠান্ডা, আমরা কম্বল পাইছি, এতে আমরা অনেক অনেক খুশি হয়েছি। 2 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জেলায় শীত মৌসুমে গরম কাপড় কম্বল বিতরণ ছাড়াও ঈদ আনন্দ ভাগাভাগি, খাদ্য সামগ্রী বিতরণ ও নানা সংকটময় মুহূর্তে অসহায় মানুষের জন্য সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। তাদের এই কার্যক্রমে প্রশংসা করেছে স্থানীয় বিশিষ্টজনেরা। ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যে কম্বল বিতরণ শীতার্তদের মাঝে, এটা খুবই মহতী উদ্যোগ। আমাদের যে এই শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ, আমার মনে হয় যে আগামী দিনেও যেন এই কাজ চলমান থাকে, এই জন্য আমি আশাবাদ ব্যক্ত করতেছি এবং ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই শীতের দিনে একটু কমফোর্ট দেওয়া বা একটু আরাম দেওয়া, এটা সত্যিকার অর্থে মানবিক কাজ। ট্রাই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই যে মানুষকে একটু কমফোর্ট দেওয়া চেষ্টা করছেন, এটা আমরা সবাই কি পারি, অন্যকে শান্তি দিতে পারি। ভালো ব্যবহারটা হচ্ছে আজকের এই ট্রাই ফাউন্ডেশনের যে কম্বল, এই কম্বলের মতো কাজ করবে আপনার প্রতিবেশীর জন্য। এই ট্রাই ফাউন্ডেশনের প্রোগ্রাম আরও উত্তরোত্তর আরও বড় কলেবরে হোক, এই প্রত্যাশা। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত ও অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। চুয়াডাঙ্গায় একে ব্যতিক্রমী বাগান গড়ে তুলেছেন উদ্যোক্তা সজল আহমেদ। বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা মাল্টা, কমলা ও নানা জাতের ফল গাছের দেশে চাষ উপযোগিতা যাচাই করছেন তিনি। পাশাপাশি নিয়েছেন ফল চাষ ও চারা তৈরির বাণিজ্যিক উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে সজল আহমেদের বাগানে গাছ ভর্তি কমলা আর মাল্টা দেখে মনে হয় যেন বিদেশের কোনো ফলের বাগান। এসব ফল আমাদের দেশের জলবায়ুতে কতটা উৎপাদনযোগ্য সেই গবেষণাই করছেন তিনি এখানে। আমার কাছে মাল্টা কমলা টোটালে এখন 197টা জাত, আমরা এগুলো পরীক্ষিত জাত, এগুলো আমরা রেজাল্ট পেয়েছি স্যার। আর এখনো ট্রায়ালে আছে স্যার প্রায় আর আমি 100 ভ্যারাইটি স্যার। মানে আমার গবেষণা মতন করে স্যার আমি একটা বাগান করেছি। আমি প্রতিটা জাত মানে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে 20টা করে জাত আমি ট্রায়াল দিয়েছি, একটা একটা করে লাইন করেছি স্যার। দেশ বিদেশ ঘুরে সংগ্রহ করছেন প্রায় 5 শতাধিক ফলের জাত। উদ্যোক্তা বলছেন বিনিয়োগের ক্ষেত্রে সুপরিকল্পনা ও সম্ভাবনা যাচাই জরুরি। জি স্যার, আপনার ভিডিওতে স্যার আপনি এটা প্রতিটা মেসেজেরই দেখে বলেন যে আপনারা সরাসরি বাগানে ভিজিট করেন, বাগান করতে হলে সরাসরি আপনারা বাগান দেখেন, অভিজ্ঞতা অর্জন করেন, তারপর দেখে শুনে বাগান করেন স্যার। তো এই মেসেজটা স্যার আমিও দিতে চাই। বাংলাদেশে ফল চাষে গবেষণা, সংরক্ষণ আর বাজার ব্যবস্থাপনায় এখনও ঘাটতি রয়েছে। সজলের দাবি, রাষ্ট্রীয়ভাবে সমন্বিত উদ্যোগ নিলে উচ্চমূল্যের ফল চাষ হতে পারে কৃষির টেকসই একটা খাত। বাংলাদেশের গভর্নমেন্টের কাছে একটা দাবি থাকবে, একটা ইচ্ছা থাকবে স্যার। কালকে রাত্রেও স্যার 2টা গাছ কিনেছি 35,000 টাকা দিয়ে, সাইট আছে স্যার। ওইটা আমাদের বাংলাদেশের মাটিতে হতেও পারে, না হতেও পারে স্যার। তা হচ্ছে আমাদের গবেষণার থেকে আমরা আজ পর্যন্ত কোনো একটা ভালো একটা ভ্যারাইটি পাইনি, সাইট আছে যে আমরা এটা নিয়ে কাজ করব স্যার। পরিকল্পনা আর গবেষণার মাধ্যমে সজলের মতো উদ্যোক্তারাই দেখাচ্ছেন আমদানির উপর নির্ভরতা কমিয়ে দেশেই সম্ভব উন্নত ফল চাষ। যতটা উদ্যম নিয়ে শস্য আর দানাদার খাদ্য ফসল উৎপাদনে গবেষণার গতি ছিল, ঠিক ততটাই উল্টা চিত্র হচ্ছে আমাদের উদ্যান ফসল গবেষণার ক্ষেত্রে। এগুলো যতটুকু হয়েছে উদ্যমী তরুণ উদ্যোক্তা কৃষকের হাত থেকে হাতে গিয়েছে, কিন্তু তাদের চাহিদা বছরব্যাপী এই উদ্যান ফসল অর্থাৎ ফল ফসল পাওয়ার জন্যে প্রকৃত গবেষণা দরকার। যে গবেষণালব্ধ ফলাফল তাদের হাতে আসলে তারা নিশ্চিত করতে পারবে বাংলাদেশের ফল উৎপাদনের এই প্রেক্ষাপটটি। চুয়াডাঙ্গার জীবননগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের 5ম মৃত্যুবার্ষিকী আজ। লেখালেখির সুদীর্ঘ জীবনে বাংলা কথা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এই গুণী। বহু সম্মাননায় ভূষিত এই লেখকের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন করেছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। তার সাহিত্যকর্ম থেকে নাটকের প্রদর্শনী চলছে চ্যানেল আই এর পর্দায়। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। স্বাধীনতা পুরস্কার, 21শে পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত রাবেয়া খাতুন 2021 সালের 3রা জানুয়ারি মারা যান।
প্রখ্যাত এ কথা সাহিত্যিককে শ্রদ্ধাভরে স্মরণ করছে সাহিত্যপ্রেমীরা, স্মরণ করছে চ্যানেল আই পরিবার। বনানী কবরস্থানে দোয়াপাঠ ও কবর জিয়ারতের মধ্য দিয়ে আয়োজনের শুরু, বাদ আসর মিলাদ মাহফিল। বিকেল 4টায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় লেখক রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম নিয়ে থাকছে আলোচনা সভা, যেখানে তার স্মৃতিচারণ করবেন বরেণ্য জন সহ তরুণ লেখকগণ। চ্যানেল আইয়ের পর্দায় সপ্তাহ জুড়ে রাবেয়া খাতুনের গল্প থেকে নাটক প্রচারিত হচ্ছে। রাবেয়া খাতুনের জন্ম 1935 সালের 27 ডিসেম্বর। ভ্রমণ সাহিত্যে অনন্য অবদান রেখেছেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যকেও সমৃদ্ধ করেছেন রাবেয়া খাতুন। তার উল্লেখযোগ্য সৃষ্টিকর্মের মাঝে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মেঘের পরে মেঘ। এছাড়া মধুমতি, কখনো মেঘ কখনো বৃষ্টি, ফেরারি সূর্য সহ রয়েছে কালোজয়ী তার বহু সৃষ্টি। তার একাধিক উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে জননন্দিত চলচ্চিত্র। সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্মের পাঠকের হৃদয়ে চিরজাগ্রত এই গুণী। মিথিলা নাসনীন, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জন্য শুভ কামনা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবকিছু স্বাভাবিক হয়ে এলে প্রতিবেশী সম্পর্কটাও এগিয়ে যাবে। If India grows, all our neighbors will grow with us. They will have many more opportunities. I think that, in a sense, is the message which I also took to Bangladesh. And yes, I mean, they are right now heading for their elections. We wish them well in that election. We hope that once things settle down, as I said, the sense of neighborliness in this region will grow. পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত সহিংসতা উস্কে দেওয়া ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন 3 জন সাংবাদিক, 2 জন ইউটিউবার এবং অবসরপ্রাপ্ত 2 জন সেনা কর্মকর্তা। শুক্রবার সন্ত্রাস বিরোধী আদালতের বিচারক তাহির আব্বাস সিপ্রা এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত কেউই আদালতে উপস্থিত ছিলেন না। গ্রেফতার এড়াতে তারা দীর্ঘদিন ধরেই বিদেশে অবস্থান করছেন। আদালতের নথি অনুযায়ী 2023 সালের মে মাসে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের পর সহিংস দাঙ্গা ছড়িয়ে পড়ে। প্রসিকিউশনের অভিযোগ, ইমরান খানের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এই 7 জন ওই সহিংসতা উস্কে দিতে ভূমিকা রাখেন। যদি ইমরান খান এসব অভিযোগ অস্বীকার করেছেন। দণ্ডপ্রাপ্ত এক সাংবাদিক গণমাধ্যমে জানান, এই রায় রাজনৈতিক প্রতিহিংসার ফল। দাঙ্গার সময় তিনি পাকিস্তানে ছিলেন না। ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভকারীদের উপর সহিংস দমন পীড়ন চালানো হলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত, প্রয়োজন হলে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। তবে কী ধরনের পদক্ষেপ নেবেন সে বিষয়ে স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে এবং এতে যুক্তরাষ্ট্রের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে। এদিকে টানা প্রায় 1 সপ্তাহের বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 8 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অর্থনৈতিক সংকট ও মুদ্রার ভয়াবহ দরপতনের জেরে শুরু হওয়া এই বিক্ষোভ রাজধানী তেহরান ছাড়াও বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। এ পর্যায়ে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। সুনামগঞ্জের হাওড়ে শুরু হয়েছে আমন ধান ঘরে তোলার উৎসব। রোপা আমনের সফল মৌসুম নতুন প্রাণের সঞ্চার করেছে হাওড়ের উঁচু জমিগুলোতে। ফলন ভালো হয় খুশি কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্লাস্টিকের আগ্রাসনে পরিবেশ যখন হুমকির মুখে, তখন পাটের পণ্য তৈরি করে নতুন সম্ভাবনা তৈরি করেছেন বিশেষ চাহিদাসম্পন্ন নারী উদ্যোক্তা। শরীয়তপুর সদর উপজেলার ডোমসার গ্রামের আসমা 2012 সালে মাত্র 50,000 টাকা পুঁজি নিয়ে যাত্রা করলেও তার মূলধন এখন প্রায় 50 লাখ টাকা। তার প্রতিষ্ঠানে কাজ করছেন আরও 22 জন নারী।
জানাবো খেলার খবর। বিপিএলে এক ম্যাচ পরেই জয় ফিরেছে জায়ান্ট রংপুর রাইডার্স। স্বাগতিক সিলেট টাইটান্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা। টস হেরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৪ রান তোলে মেহেদী মিরাজের দল। দলের হয়ে ৪৬ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকস। ওদিকে জয় দিয়ে আসর শুরুর পরের ম্যাচ হারায় জয়ের জন্য মুখিয়ে ছিল নুরুল সোহানের দল। লিটন দাসের ৩৫, মাহমুদুল্লাহর ৩৪ আর কাইল মায়ার্সের ৩১ রানে ভর করে ৭ বল হাতে রেখে জয় পায় রংপুর। ৪ উইকেটে তাদের সংগ্রহ ১৪৫ রান। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ উঠে এসেছে রংপুর। এক ম্যাচে বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে ৪-এ নেমে এসেছে সিলেট। বিপিএল খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে মাঠে নামলেও জাতীয় দলের ডাক পাওয়ায় মাঝপথেই দেশে ফিরছেন তিনি। বিপিএলে খেলতে এসে তামিম ইকবালকে মিস করার কথাও জানান ফারহান। বাংলাদেশ ছাড়ার আগে চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের হয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে নিজের লক্ষ্য প্রত্যাশার কথা তুলে ধরেন ফারহান। সিলেট থেকে বিল্লাল হোসেনের ক্যামেরায় তানভীর আহমেদের রিপোর্ট। সাহিবজাদা ফারহান পাকিস্তানের বিধ্বংসী এই ওপেনারে বিপিএলও ধরে রেখেছেন জাতীয় দলের ফর্ম। রংপুর রাইডার্সের বিপক্ষে আসরের প্রথম টাই হওয়া ম্যাচটায় খেলেছেন ৬৫ রানের এক অনবদ্য ইনিংস। মাত্র ৪টি ম্যাচ খেলেই জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য বিপিএল ছাড়ছেন ফারহান। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ খেলবে পাকিস্তান দল। আসন্ন টি-20 বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করাই তার বড় লক্ষ্য। गोल एक ही है कि पाकिस्तान को मैचेस जितवाने और पाकिस्तान को इंशाल्लाह वर्ल्ड कप जितवाने। जिस तरह रिसेंटली अभी हम एशिया कप में अच्छा खेले, हम फाइनल खेल गए थे, तो मेरे ख्याल से काफ़ी लड़के कॉन्फिडेंस से और सब अच्छा प्रिपरेशन चल रहे हैं। और अभी जो हमारा सीरीज़ है तो वो भी श्रीलंका में है और उस वर्ल्ड कप के हिसाब से हम उधर तैयारी कर रहे हैं। টি-20 র্যাঙ্কিংয়ের টপ 6-এ থাকা সাহিবজাদা ফারহান সবচেয়ে বেশি আলোচনায় আসেন এশিয়া কাপে ভারতের বিপক্ষে তার ব্যতিক্রমী গুলি সেলিব্রেশনের মাধ্যমে। সেই সেলিব্রেশনের পেছনের কারণও জানিয়েছেন এই পাকিস্তানি ওপেনার। ऐसे सेलिब्रेशन हम नॉर्मली करते हैं जहाँ पे हम शादी होती है, जहाँ पे कोई खुशी का मकाम हो, कोई खुशी की जगह हो, तो हम वही सेलिब्रेशन करते। तो वो ऐसा नहीं था कि वो प्लान था या माइंड में था, वो बस माइंड में आ गया और मैंने कर दिया था। বাংলাদেশের উদীয়মান ক্রিকেটারদের মধ্যে বিপিএলে নিজের সতীর্থ রিপন মণ্ডলকে সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে এগিয়ে রাখছেন সাহিবজাদা ফারহান। তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। সংবাদ শেষ করবে, তবে যাবার আগে ফ্রেশ আটার মধ্যে সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে মসজিদে দোয়া ও সব উপাসনালয়ে প্রার্থনা। গুলশান আজাদ মসজিদে তারেক রহমানের অংশগ্রহণ। প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান উপলক্ষে চ্যানেল আই জমকালো আয়োজন। পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণা বাড়ানোর তাগিদ। দিনাজপুরে ছিন্নমূল মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ। তীব্র শীতে গরম কাপড় পেয়ে অসহায় ও দরিদ্র মানুষের কৃতজ্ঞতা। চুয়াডাঙ্গার জীবননগরে দেশি বিদেশি ৫ শতাধিক জাতের ফল নিয়ে উদ্যোক্তা সজল আহমেদের ব্যতিক্রমী বাগান। আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই উন্নত ফল চাষ। এবং প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। বহু সম্মাননায় ভূষিত এই গুণীর স্মরণে রাবেয়া খাতুন ফাউন্ডেশন ও চ্যানেল আই এর নানা আয়োজন। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।